আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শিরিন সুলতানা। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই রসায়নের অ্যাসাইনমেন্ট পেয়েছো এবং তোমাদের এবারে যে অ্যাসাইনমেন্টটি রয়েছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট 1, সেখানে তৃতীয় অধ্যায় থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের কয়েকটি মৌলের প্রতীক এবং পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা দেয়া আছে। তো মৌলগুলির প্রত্যেকটি নিউট্রন সংখ্যা বের করতে হবে, বোর পরমাণু মডেল অনুসারে গঠনচিত্র দেখাতে হবে এবং শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালের ইলেকট্রন বিন্যাস সেখানে উল্লেখ করতে হবে এবং এটাই হচ্ছে তোমাদের রসায়নের প্রতিবেদন। তো তোমরা অনেকেই বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে যে আসলে এই প্রতিবেদনটা বাংলা দ্বিতীয় পত্রতে আমরা যে প্রতিবেদনটা লিখি সেরকমভাবে লিখতে হবে কিনা। আসলে এখানে তোমাদের যে বিষয়গুলির কথা বলা হয়েছে সেগুলি যদি তোমরা সুন্দর ধারাবাহিকভাবে উপস্থাপন করো তাহলে সেটাই হচ্ছে প্রতিবেদন। তো আমরা এই বিষয়গুলি কিন্তু তৃতীয় অধ্যায় যখন আমাদের পড়ানো হয়েছিল তখন আমরা এই বিষয়গুলি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আমরা আবার আজকে পুনরায় সেই বিষয়গুলি আবার তোমাদের সাথে আলোচনা করব যাতে তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে লিখতে পারো। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের বইতে এই বিষয়গুলি উল্লেখ করা আছে। আমরা প্রথমে বইটা একটু রিভিশন দিব, তারপর আমরা লেখা শুরু করব। আর এক্ষেত্রে বই থেকে সরাসরি না লিখাই ভালো। তোমরা যতটুকু বুঝতে পেরেছো নিজের মতো করে সেটা লেখার চেষ্টা করবে। তো আমাদের আজকের যে অ্যাসাইনমেন্টটি হচ্ছে সেটা শিরোনাম হচ্ছে যে প্রতীকের পাশে উল্লেখিত ভর সংখ্যা বিশিষ্ট মৌলের নিউট্রন সংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনচিত্র, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তি স্তরে অর্থাৎ অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যাস সংশ্লিষ্ট একটি প্রতিবেদন তৈরি। তো আসো আমরা দেখি কিভাবে নিউট্রন সংখ্যা বের করতে হয়। তো নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাদের যে দুটি টপিকস প্রয়োজন তার মধ্যে রয়েছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। তো পারমাণবিক সংখ্যাটা কি এটা আমরা সবাই জানি যে একটি মৌলের পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয় এবং পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা বলতে পারি পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে জেড, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এর পরবর্তী যে বিষয়টি তোমার লাগবে সেটি হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে মৌলের পরমাণুতে নিউক্লিয়াসের যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদের যোগফলকে ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে। তো ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। যেহেতু আমরা সংখ্যাতে কি দেখতে পেয়েছি যে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলা হয়, তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এদের সমষ্টিকেই ভর সংখ্যা বলা হবে। তো তোমাদের প্রশ্নে যেটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে নিউট্রন সংখ্যা বের করতে হবে। কয়েকটি মৌল তোমাদের প্রশ্নে উল্লেখ করা আছে এবং তাদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে, ভর সংখ্যা দেয়া আছে, সেখান থেকে আমাদের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। তো নিউট্রন সংখ্যা আমরা খুব সহজেই এই সূত্র থেকে বা এই সমীকরণ থেকে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে ভর সংখ্যা সমান যেহেতু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে। তাহলে আমরা খুব সহজেই নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো।
নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বিভিন্ন মৌলের নিউট্রন সংখ্যা হিসাব করব। তো আমি তোমাদের অন্য একটি উদাহরণ দেখাবো এবং সেই উদাহরণের আলোকে তোমাদের প্রশ্নে যে মৌলগুলি আছে সেগুলি নিউট্রন সংখ্যা তোমরা নির্ণয় করবে। তাহলে আমাদের প্রতিবেদনের প্রথম টপিকস হচ্ছে নিউট্রন সংখ্যা হিসাব। আর আমরা কিন্তু এক্ষেত্রে এখানে যে 4টি বিষয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ক, খ, গ, ঘ উল্লেখ করব না। আমরা যে কোনো একটি চিহ্নের মাধ্যমে এই হেডলাইনটি লিখব, সেটা হ্যাশ চিহ্নের মাধ্যমে তোমরা লিখতে পারো। নিউট্রন সংখ্যা হিসাব। আর তোমাদের প্রতিবেদনে যে 4টি মৌলের কথা বলা হয়েছে সেগুলি হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে ফসফরাস, পটাশিয়াম এবং কপার। তাহলে আমরা এখন ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা হিসেব করব। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 এবং ভর সংখ্যা হচ্ছে 24। আর নিউট্রন সংখ্যা বের করার জন্য আমাদের দুটি জিনিস প্রয়োজন, একটি হচ্ছে ভর সংখ্যা এবং আরেকটি হচ্ছে পারমাণবিক সংখ্যা। তা প্রথমে আমরা লিখতে পারি, ধরো আমি এখানে একটু আলাদাভাবে লিখে রাখলাম, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা এবং উপরে থাকে ভর সংখ্যা। তো আমরা প্রথমে লিখতে পারি এভাবে, দেওয়া আছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 12। আর আমরা কি জানি যে প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়, তাহলে তোমার প্রোটন সংখ্যাও হবে 12, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা হবে 12। আচ্ছা, আমি একটু এক সাইডে লিখছি। দেওয়া আছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেহেতু প্রোটন এবং পারমাণবিক সংখ্যা একই এবং এদেরকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সমান আরেকটি প্রতীকের নিচের দিকে অর্থাৎ বাম পাশের নিচের দিকে থাকে পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে 12। আর হচ্ছে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা এ সমান 24। তাহলে এখন আমরা কি জানি? আমরা জানি নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা এ মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এখানে আমাদের ভর সংখ্যা দেয়া আছে 24, সেটা আমরা এখানে লিখে দিব, মাইনাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে এক্ষেত্রে আমাদের নিউট্রন সংখ্যাও হবে 12। অতএব আমরা কি লিখব? অতএব ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা কত? 12। তো এভাবে আমরা প্রত্যেকটি মৌলের নিউট্রন সংখ্যা হিসেব করব। প্রথমে সোডিয়ামের নিউট্রন সংখ্যা বের করব। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং ভর সংখ্যা হচ্ছে 23। তো 23 থেকে আমরা কি 11 বিয়োগ করব, তো যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে সোডিয়ামের নিউট্রন সংখ্যা। অনুরূপভাবে ফসফরাসেরটা আমরা নির্ণয় করতে পারবো। একইভাবে পটাশিয়াম এবং কপারের নিউট্রন সংখ্যাও আমরা এই সূত্রের সাহায্যে বের করব। তো এই হচ্ছে আমাদের প্রতিবেদনের প্রথম অংশ।
এর পরবর্তীতে বলা হয়েছে যে বোর মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র অঙ্কন করো। তো বোর মডেল অনুসারে পরমাণুর গঠন চিত্র আমাদের একে দেখাতে হবে। তো বোর মডেল সম্পর্কে আমরা একটু প্রথমে জেনে নিব যে আসলে বোর মডেলে কি বলা হয়েছে। তো বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে অবস্থান করবে। এই বৃত্তাকার কক্ষপথগুলিকে প্রধান শক্তি স্তর বলা হয়, আর প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বোর পরমাণু মডেল মানে হচ্ছে এখানে শক্তি স্তর থাকবে এবং শক্তি স্তরগুলিকে আমরা এন দিয়ে প্রকাশ করব। এন এর কতগুলি মান আছে, এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে ইত্যাদি সংখ্যা হবে এবং সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এই যে এন এর মান 1, 2, 3, 4 এটা দ্বারা আমরা কি বুঝি যে এন এর মান যখন 1 হবে, এন এর মান 1 হলে সেই শক্তি স্তরকে বলা হবে প্রথম শক্তি স্তর। অনুরূপভাবে এন এর মান যখন 2 হবে তখন সেটাকে আমরা বলবো দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর। এন এর মান যখন 3 হবে তখন সেই শক্তি স্তরটির নাম হবে তৃতীয় প্রধান শক্তি স্তর। এন এর মান যখন 4 হবে তখন সেটা হবে চতুর্থ প্রধান শক্তি স্তর। এন এর আরও মান আছে, সেটা আমাদের ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করবে কয়টি শক্তি স্তর লাগবে। তো এই যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর, এগুলিকে আমরা ইংরেজি বর্ণের ক্রমানুসারে চিহ্নিত করতে পারি। যেমন প্রথম শক্তি স্তরকে আমরা ইংরেজি বর্ণ কে দ্বারা প্রকাশ করব বা কে শেল। দ্বিতীয় শক্তি স্তর, কে এর পরে আসে কি এল, দ্বিতীয় শক্তি স্তরটি হচ্ছে এল শেল। তৃতীয় শক্তি স্তরটি হচ্ছে এম শেল। চতুর্থ শক্তি স্তর হচ্ছে এন শেল। এরপরে ওপি এরকমভাবে আসবে। তো এটাই বলা হয়েছে যে বোর মডেলে যে শক্তি স্তর থাকবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকটি শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকবে সেটা আমরা জানতে পারবো 2n² মান থেকে। 2n² থেকে আমরা হিসেব করব যে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তাহলে এখানে আমরা 2n² এর ক্ষেত্রে যদি n এর মানটা বসাই তখন আসবে 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে, এর বেশি থাকবে না কিন্তু কম থাকতে পারে। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2n², এখানে আমরা কি n এর মান হবে 2, তাহলে এখানে আসবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি, অর্থাৎ এল শেলে 8টি ইলেকট্রন থাকবে। এম শেলে 2 × n এর মান হবে 3, 3² 9, 9 দুগুণে 18, 18টি। এবং চতুর্থ শক্তি স্তরে আমরা মানটা বের করতে পারবো, n এর মান হচ্ছে 4, 4² আর হচ্ছে 16, 16 দুগুণে 32। অর্থাৎ প্রত্যেকটি শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট। প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকবে। তো এই বিষয়টি মনে রেখে আমরা পরমাণুর গঠনচিত্র অঙ্কন করব। তো এখানে তোমাদের 4টি মৌল উল্লেখ করা আছে এবং প্রত্যেকটি মৌলেরই পরমাণুর গঠনচিত্র তোমাদের একে দেখাতে হবে। তো আমি উদাহরণ হিসেবে ম্যাগনেসিয়ামেরটা দেখিয়ে দিব, তোমরা একইভাবে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং কপারের গঠনচিত্র অঙ্কন করবে। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 12। আর আমরা জানি যে একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকে তার সমান সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। প্রোটন
সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন সংখ্যা আছে 12, তার মানে ইলেকট্রনও আছে 12টি। তো এখন বোর মডেল অনুসারে আমরা কি করব, শক্তি স্তর রাখবো। তা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তাহলে এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর। আর আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিব, যেটা হচ্ছে কি কে শেল। এরপরে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। আর দ্বিতীয় শক্তি স্তরে আমরা যে 2n² মান থেকে জানি যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে থাকবে 8টি ইলেকট্রন। এরপরে তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? যেহেতু মোট ইলেকট্রন হচ্ছে 12টি, প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তর মিলিয়ে 10টি ইলেকট্রন দেয়া হয়েছে এবং তোমার অবশিষ্ট আছে 2টি ইলেকট্রন। সেই 2 ইলেকট্রন আমরা তৃতীয় শক্তি স্তরে দিয়ে দিব। তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়ামের কি গঠন চিত্র, অর্থাৎ বোর মডেল অনুসারে তার চিত্র হচ্ছে এরকম। তার প্রথম শক্তি স্তরে 2টি থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি থাকবে এবং তৃতীয় শক্তি স্তরে অবশিষ্ট 2টি ইলেকট্রন দেখাতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটুকু। তো আমরা অনুরূপভাবে সোডিয়ামের এরকমভাবে শক্তি স্তর দিয়ে ইলেকট্রনগুলির অবস্থান আমরা উল্লেখ করব। এর পরবর্তীতে ফসফরাস, পটাশিয়াম এবং কপারের ক্ষেত্রেও একইভাবে আমরা এঁকে দেব। এবং আমরা এক্ষেত্রে শিরোনাম বা তোমার ইয়াটা উল্লেখ করতে পারো যে বোর মডেল অনুসারে সোডিয়ামের গঠনচিত্র নিম্নরূপ। আচ্ছা, এর পরবর্তীতে বলা হয়েছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো আমরা কিন্তু বোর মডেল অনুসারে জানি যে প্রথম শক্তি স্তরকে কে শেল, দ্বিতীয় শক্তি স্তরকে এন শেল, দ্বিতীয় শক্তি স্তরকে এল শেল, তৃতীয় শক্তি স্তরকে এম এবং চতুর্থ শক্তি স্তরকে এন শেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন আমরা শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস দেখাবো। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো চলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি। আর কে শেল, এল, এম, এম। তো আমাদের মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম এবং যেহেতু পারমাণবিক সংখ্যা 12 অর্থাৎ ইলেকট্রন হচ্ছে 12টি, কে মানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, এল মানে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে, 8 আর 2 10 এবং তৃতীয় শক্তি স্তরে অবশিষ্ট 2টি ইলেকট্রন থাকবে। তো এই হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো আমরা চাইলে এটা ছক আকারেও লিখতে পারি। তো ম্যাগনেসিয়ামেরটা আমি করে দিলাম, তোমরা একইভাবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখবে। এর পরবর্তীতে ফসফরাস, পটাশিয়াম এবং কপার, এভাবেও চাইলে ছক আকারে লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের তৃতীয় অংশ, যেটাতে বলা হয়েছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2। আচ্ছা, এর পরবর্তীতে লাস্টের যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে উপশক্তি স্তরে অর্থাৎ অরবিটাল সমূহের ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তর বা অরবিটাল হচ্ছে 4টি, এস অরবিটাল বা এস উপশক্তি স্তর, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। এই 4টি অরবিটালের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তো এই যে অরবিটাল প্রথম শক্তি বা উপশক্তি স্তর, সেটা তোমার প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকবে সেটা আমাদের জানতে হবে।
n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর এবং n এর মান 1 যখন হয় তখন l এর মান হয় 0। অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর বা উপস্তর হচ্ছে একটি এবং সেটা হচ্ছে 1s। আর এই যে l এর মান 0 কিভাবে আসলো, সেটা হচ্ছে l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এখান থেকে আমরা বের করেছি n এর মান যখন 1 হবে তখন l এর মান 0, আর l এর মান 0 হলে s অরবিটাল, আর যেহেতু প্রথম শক্তি স্তরে আছে সেজন্য s এর সামনে আমরা 1 লিখেছি, অর্থাৎ প্রথম শক্তি স্তরের উপস্তর একটি। n এর মান যখন 2 হবে তখন l এর মান 0 থাকবে এবং তুমি যখন এখানে 2 বসাবে তখন এখানে 2-1 অর্থাৎ 1 আসবে। তার মানে দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর থাকবে দুটি, একটি হচ্ছে s আর একটা হচ্ছে p। তো এই যে s এবং p এটা কোন শক্তি স্তরে আছে? দ্বিতীয় শক্তি স্তরে আছে, এজন্য আমরা s এর সামনে 2 দিব, p এর সামনে 2 দিব, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে দুটো উপস্তর আছে, একটি হচ্ছে 2s আর একটি হচ্ছে 2p। n এর মান 3 হলে 0-1 সহ লিখব, তারপরে আমরা এখানে n এর জায়গায় 3 বসাবো। 3 থেকে 1 বিয়োগ করলে আসবে 2। তার মানে তৃতীয় শক্তি স্তরে উপস্তর থাকবে 3টি, একটা হলে s, l এর মান 0 হলে s, 1 হলে p এবং 2 হলে d। এবং এই যে s p d এটা কোন শক্তি স্তরে আছে? এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে আছে, এই কারণে আমরা এখানে 3 লিখে দিব। একইভাবে 4 হলে l এর মান 0, 1, 2 এবং ওইখানে আবার 4 বসালে 4-1 এখানে আসবে 3। চতুর্থ শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর থাকে, s, p, d, f। এবং যেহেতু এই উপশক্তি স্তরগুলো তোমার চতুর্থ লেভেলে আছে এজন্য প্রত্যেকটি সামনে 4 লিখব, 4s, 4p, 4d এবং 4f। আর এখান থেকে আরও একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যে অরবিটাল সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তো সেটাও আমাদের মনে রাখতে হবে, সেটাও আমি তোমাদের লিখে দিব। তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে প্রথম শক্তি স্তরে 1s, দ্বিতীয় শক্তি স্তর মানে 2s, 2p, তৃতীয় শক্তি স্তর মানে 3s, 3p, 3d, আর চতুর্থ শক্তি স্তর মানে 4s, 4p, 4d, 4f। এবার আসো আমরা দেখে নেই যে কোন অরবিটাল অর্থাৎ কোন উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে বা উপশক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা। s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, অর্থাৎ s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, আর হচ্ছে d অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি এবং f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এবং এই যে আমরা 2, 6, 10, 14 কিভাবে পেলাম সেটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। তো এটা একটা সূত্র আছে যে 2 × 2l + 1। এখান থেকে আমরা জানতে পারবো যে s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে, p অরবিটালে কয়টি ইলেকট্রন, d অরবিটালে কয়টি এবং f অরবিটালে কয়টি ইলেকট্রন আছে। তো তোমাদের এখন যে লাস্টের যে অংশ সেখানে বলা হয়েছে প্রত্যেকটি মৌলের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস লিখতে। তো আমি ম্যাগনেসিয়াম মেটটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, প্রথম শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তর 2s, 2p, আর তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3s পর্যন্ত লিখলাম। আচ্ছা, তো এখন দেখো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে আমরা কি জানি সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে। 8টার মধ্যে s এ থাকবে 2টা আর p তে থাকবে 6টা, তাহলে হয়ে গেল 8টি। তাহলে 8 আর 2 10। এখন আমাদের ইলেকট্রন সংখ্যা আছে 12, তার মানে আরও 2টা ইলেকট্রন রয়ে গিয়েছে, সেই 2টা ইলেকট্রন s অরবিটালে আসবে। তো এটাই হচ্ছে অরবিটালের মাধ্যমে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো এভাবে আমরা বাকি মৌল যে 4টি দেয়া আছে ওই 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস করব।
তো আমি উদাহরণ হিসেবে ম্যাগনেসিয়ামেরটা দেখিয়েছি, এটা তোমাদের প্রশ্নে নাই, তোমরা সোডিয়াম থেকে শুরু করবে। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো সুন্দরভাবে লিখবে এবং ফ্লুইড যাতে ব্যবহার করতে না হয় সেদিকে খেয়াল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।